This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপ। দীপ, আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালের যে খবর নিয়ে ঢুকবো, আমরা যে খবরের দিকে চোখ রাখবো, দিনহাটার বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ, আর তার জেরে এবার বিজেপির বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। 50 বছরেরও বেশি কোচবিহারের বাসিন্দা রাজবংশী উত্তম কুমার ব্রজবাসী বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এই উত্তম কুমার ব্রজবাসীকে, এমনটাই অভিযোগ। এটা গণতন্ত্রের উপরে পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার বাংলায় এনআরসি চাপানোর চেষ্টা করছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, নোংরা চক্রান্ত চলছে। এটা বিজেপির জনবিরোধী অসাংবিধানিক আগ্রাসন, গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই আক্রমণ জানিয়েছেন এবং সরাসরি বিজেপিকে ষড়যন্ত্রে বা চক্রান্তে অভিযুক্ত করেছেন। আমাদের প্রতিনিধি দীক্ষা সরাসরি রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো দীক্ষার সঙ্গে। দীক্ষা, গতকাল পর্যন্ত যা নিতান্ত একটি নির্দিষ্ট পরিবারের একজন নির্দিষ্ট মানুষের হেনস্থার খবর ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেটাকেই একেবারে গোটা রাজ্য জুড়ে বিজেপির বিরুদ্ধে তার সবথেকে বড় হাতিয়ার করলেন, নির্বাচনের দিকে চোখ রেখে। দেখো, নির্বাচনের দিকে চোখ রেখে এটা বলাই যেতে পারে। কারণ হচ্ছে যে আমরা দেখেছিলাম যখন বিজেপি ক্ষমতায় এলো কেন্দ্রে, তখন থেকেই তারা এনআরসি বা সিএ লাগু করার জন্য জোর কদমে এগিয়ে চলেছিল। তখন থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন এবং তিনি রাস্তাতেও নেমেছিলেন। এবং সাম্প্রতিককালে আমরা যদি দেখি, দীঘায় জগন্নাথ মন্দিরে এবছরের প্রথম রথে টানা হয়েছিল, সেই অনুষ্ঠানে গিয়ে নির্বাচন কমিশন একটা ফর্ম দিয়েছিল যেখানে বলা হয়েছিল 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পিতামাতার বেশ কিছু নথি লাগবে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী দীঘা থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন এটা মানছি না, মানবো না। কারণ সামনে 2026-এর ভোট। আমরা জানি যে অনেকেই জানেন যে কেন্দ্র বরাবর, বিশেষ করে বিজেপি বারবার বলে আসছে বিরোধীরা, যে আমাদের যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে বর্ডার রয়েছে সেখান দিয়ে প্রচুর অনুপ্রবেশকারী এ রাজ্যে প্রবেশ করেছেন এবং তাদেরকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত নথি তৈরি করে দেওয়ার একটা জাল চক্রও রয়েছে এবং সেখান থেকে পাসপোর্টও তৈরি হয়ে যায়, অর্থাৎ তাদেরকে এখানকার বৈধ নাগরিক হিসেবে পরিচিত করার জন্য। এই জায়গাটাতেই মুখ্যমন্ত্রী, কারণ এরা যদি অনুপ্রবেশকারী হয়ে থাকে এবং তারা যদি 1971-এর পরে এসে থাকে, অবশ্যই তাহলে আইন অনুযায়ী তারা অবৈধ। কিন্তু আমরা জানি যে সত্যি যে এরা যে বহু ক্ষেত্রেই কিন্তু যদি সীমান্তবর্তী এলাকায় দেখে থাকি, তারা 1971-এর পরে অনেকেই এসেছেন যারা অন্যভাবে দালাল বড় যা বারো হাত ধরে পরিচয়পত্র তৈরি করে নিয়েছেন। আর এই জায়গাতেই মুখ্যমন্ত্রী হয়তো ভোট সামনে আছে, যদিও কোচবিহার দিনহাটার যে উত্তম কুমার ব্রজবাসী, তিনি বলছেন তিনি 50 বছর ধরে এখানে রয়েছেন, তিনি তার বাবা এবং ঠাকুরদারও নথি দেখাচ্ছেন এবং তিনি কখনো আসামে যাননি সেটাও বলেছেন। এবং আসামের যে ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে এনআরসি নোটিশ জারি করেছে, এই জায়গাটাতেই মুখ্যমন্ত্রী বলছেন গণতন্ত্রের উপর আঘাত আনা হচ্ছে। একেবারে দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, সরাসরি মুখ্যমন্ত্রী কেন্দ্রে বিজেপি পরিচালিত যে কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর আগ্রাসন চালানোর অভিযোগ তুলছেন। যেভাবে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের প্রতিক্রিয়া চাইবো জগন্নাথবাবু। ইতিমধ্যেই আমি আমার সমাজ মাধ্যমে সংক্রান্ত আসাম সরকারের দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আসাম সরকারের যে বিজ্ঞপ্তি, তাতে তারা বেশ কয়েকটি ইন্ডিজিনিয়াস কমিউনিটির সঙ্গে কোচ এবং রাজবংশী সমাজকেও আসামের ইন্ডিজিনিয়াস কমিউনিটি হিসেবে, নেটিভ হিসেবে ঘোষণা করেছে। এবং এই গত এপ্রিল মাসেই আসাম সরকারের ক্যাবিনেট থেকে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে এরকম এনআরসি প্রায় 29,000 এরকম কোচ রাজবংশী জনগণ যারা আছে তাদের ভিতরে এনআরসি রেজিস্ট্রেশনের কেস ছিল। আসাম সরকার এরকম 29,000 সমস্ত রেজিস্ট্রেশন, মানে এই যে কেস ছিল সেই কেস প্রত্যাহার করে নিয়েছে। সে সংক্রান্ত বিজ্ঞপ্তিও আমি আমার সমাজ মাধ্যমে প্রকাশ করেছি, আপনাদের দেখে নিতে অনুরোধ করছি। তৃতীয়ত, বসুন্ধরা নামে আসামে
একটি প্রকল্প চলে, সেই প্রকল্পে ইন্ডিজিনিয়াস কমিউনিটির যারা আছেন তাদেরকে সরকার জমি দেয়, জমির পাট্টা দেয়, জমি দেয়, সরকারি জমি দেয়। তাতেও কোচ এবং রাজবংশীদের ঢোকান হয়েছে যে তাদের কোনো ডোমিসাইল সার্টিফিকেট ইত্যাদি কিচ্ছু লাগবে না। এনআরসি লিস্টে যারা আছে তাদেরকে অন্ততপক্ষে তারা যদি আসামের না হয়ে থাকে তাদের ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করতে হয়। কিন্তু কোচ রাজবংশীর কোনো মানুষকে, কয়েক লক্ষ আসামে কোচ রাজবংশী আছেন, তাদের ডোমিসাইল সার্টিফিকেটও লাগে না। আসামের নেটিভ হিসাবে, আসামের আদি বাসিন্দা হিসাবে তাদেরকে সেখানে সরকার জমিও দেয়। তো এই যখন সরকারের নীতি, তখন মিথ্যাকে প্রচার করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। তাহলে কি ধরে নেব জগন্নাথবাবু যে উত্তম কুমার ব্রজবাসী নোটিশটা পেয়েছিলেন অসম সরকার সর্বশেষ বিজ্ঞপ্তি জারি করার আগে, মানে বিজ্ঞপ্তিটা আগের বিজ্ঞপ্তিটা খারিজ করে দেওয়ার আগে? মনে হচ্ছে 25 এপ্রিলের বিজ্ঞপ্তি আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখান সংবাদ মাধ্যমে, যদি দেখাতে পারেন আমার মনে হয় আপনাদের পক্ষেও সুবিধা হবে। 25 এপ্রিলের বিজ্ঞপ্তি, ক্যাবিনেট, আসাম ক্যাবিনেটের ডিসিশন। হতে পারে এই কেসগুলো ডিসপোজ অফ করার জন্য কোনো ক্লারিক্যাল মিস্টেকে আগে হয়তো নোটিশ চলে গিয়ে থাকতে পারে, আমি জানি না, তার দিন তারিখ জানি না। কিন্তু নীতির কথা আমি বলছি, কোচ রাজবংশীদের নিয়ে আসাম সরকারের এটাই নীতি। তারপরে কোনো কোচ রাজবংশীকে নিয়ে অযথা মানে হয়রান করা বা নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ জগন্নাথবাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য, আপনার প্রতিক্রিয়ার জন্য। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে ছিলেন। উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের গত 50 বছর ধরে বাসিন্দা, যিনি এই এনআরসি নোটিশটি অসম সরকারের কাছ থেকে পেয়েছেন। শুনে নেব তার বক্তব্য, তিনি কি বলছেন। এনআরসির কাগজ আসলো, পুলিশ আসে আমার বাড়িতে দিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক? স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী নিজে যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তখন তৃণমূল কংগ্রেস এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করবে এবং করে ফেলেছে ইতিমধ্যে। বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ ধরানোর এখতিয়ার কে দিল অসম সরকারকে? বিজেপি শাসিত অসম সরকারকে আক্রমণে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। একটি রাজবংশী পরিবারের ছেলে, যারা বংশানুক্রমিকভাবে কোচবিহারে বসবাস করছে, যাদের পূর্বপুরুষ সকলেই এই কোচবিহারের স্থানীয় বাসিন্দা, রাজবংশী সম্প্রদায়ের, অথচ অসম সরকারের, অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে পাঠালেন এনআরসির নোটিশ, তাকে ডিটেনশন ক্যাম্পে পোড়ানো হবে। এ কি অদ্ভুত! এ কোন দেশে আমরা বসবাস করছি? অসম সরকারের এই এখতিয়ার দিল কে? যেভাবে হয়রানি করার চক্রান্ত করা হচ্ছে, যেভাবে এনআরসি লাগু করার চেষ্টা করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অনির্বাণদা, উত্তরবঙ্গের একটা ঘটনা দেখালো, একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, বাংলাদেশি সন্দেহে বীরভূমের 2 পরিবারকে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুরারাইয়ের বাসিন্দা ওই 2 পরিবার দিল্লির রোহিণী কার্জুমার্গ এলাকার বস্তিতে থাকতেন, ছোটখাটো ব্যবসা করতেন। এক শিশু সহ 2 পরিবারের 6 জন সদস্যকে 17 জুন গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। 26 জুন তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি পরিবারের সদস্যদের। পরিবারের দাবি, তাদের কাছে এদেশের নাগরিকত্বের সমস্ত নথি থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। বীরভূম জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার। উদ্বিগ্ন মুরারইয়ের 2 পরিবারই। টাকা ধরে নিয়ে গেছে কেন? বাংলাদেশি বলি দেখে আমার সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমার মেয়েকে, জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আমাদের গাঁয়ে সব ডকুমেন্ট আছে, সব আছে, 2টো বাচ্চা আছে, বাচ্চা 2টোকে নিয়ে গেছে, তখন বাংলাদেশ পাচার করেছে। জন্ম থেকে এদেরকে চিনি, এদের বাড়ি পাইকড়েই, এদের 6 জনকেই চিনি। এরা দিল্লিতে গিয়ে নিয়ে চলে গেছে, দিল্লি থেকে বাংলাদেশে। আমাদের পাইকড়ের বাসিন্দা, এরা এদের ছোটো থেকেই চিনি। শতাব্দী রায়কে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তেনারাও কোনো রকম পাচ্ছি না। সেই সময় আমরা সামিরুল বাবুকেও ধরেছি, সামিরুল বাবু দেখছি করছে। এরা সারা জীবনে মানে বাড়াবাড়ি এখানে থাকে, আমরা তো ছোটো থেকে দেখছি। তাদের মা বাবা, দাদু ভাই, দাদু সবাইকে চিনি, এদের বাড়ি ঘর জমি জায়গা সবই আছে। ফের রাজ্যে আক্রান্ত উর্দি, পুলিশকে ইট, পুলিশের গাড়ি ভাঙচুর। ইংরেজবাজারের লক্ষ্মীপুর বাজার পাড়ায় গোষ্ঠী সংঘর্ষে রীতিমতো তুলকালাম।
বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে কথা বলে। সুব্রতোষ, ঘটনা সম্পর্কে জানতে চাইছি আপনার কাছ থেকে। অনির্বাণ, এইখানে মালদার ইংরেজ বাজারের নরহাট্টা গ্রাম এবং সেই নরহাট্টা গ্রামে যে গণ্ডগোলটা ইতিমধ্যে চলছে, উত্তপ্ত হয়ে রয়েছে এলাকা, সেটার শুরুয়াত হচ্ছে যে মহরমের সময় কিছু তর্ক বিতর্ক হয় কয়েকজন স্থানীয় ব্যক্তির মধ্যে এবং তারপরেই সেটার জের পরবর্তীতে হঠাৎ করে একতরফা হামলা কিছু দুষ্কৃতীদের এবং তারপরে সেটা নিয়ে গোষ্ঠী সংঘর্ষ এবং এই পরিস্থিতি এমন যে পুলিশ সেখানে পৌঁছলে পুলিশকে তাড়া করা হয়, পুলিশকে ইট পাটকেল রাস্তা থেকে পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, আশেপাশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করতে হয় এবং এরপরে এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে অনির্বাণ যে কয়েকজন সিভিক সহ পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে, কারো হাতে চোট লেগেছে, কারো পায়ে চোট লেগেছে এবং তাদের চিকিৎসা করানো হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যত্রও। এবং এর পাশাপাশি প্রচুর দোকান ভাঙচুর করা হয়েছে, আশেপাশের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। মানে রাত ভোর ধরে তাণ্ডব চলেছে। আজকে ভোরে উত্তেজনা আবার তীব্র হয়। ইতিমধ্যেই যদিও পুলিশ বাহিনী গিয়ে আরও অনেক পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে, র্যাফ নামানো হয়েছে এবং বহিরাগতদের সেই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সুব্রতোষ? পুলিশের তরফ থেকে সেই এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ আটক করেছে, পাশাপাশি পুলিশ অভিযান চালাচ্ছে, আরও কাউকে ধরার চেষ্টা করা হচ্ছে এবং সেইখানে যে সমস্ত ভাইরাল ভিডিও হয়েছে সেই ভাইরাল ভিডিওগুলো দেখে চিহ্নিত করা হচ্ছে কারা হামলা চালিয়েছে। এইভাবে পুলিশ কিন্তু সেই রকম ধরপাকড় ইতিমধ্যেই শুরু করেছে। তবে কতজন গ্রেপ্তার হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রেস রিলিজ দেওয়া হয়নি। তবে এসপি যেটা জানিয়েছেন, নজর রাখো সুব্রতোষ, নিশ্চিতভাবে পুলিশের তরফ থেকে কোনো সরকারি বিজ্ঞপ্তি বা কোনো সাংবাদিক বৈঠক হলে বা কোনো প্রেস রিলিজ দেওয়া হলে আমরা সেটাও আপনাদেরকে জানাবো। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি যে মালদাতে 2 গোষ্ঠীর সংঘর্ষ, ইংরেজ বাজার থানা এলাকাতে ধুন্ধুমার ঘটনা এবং সেই ঘটনাতে এখনও পর্যন্ত উত্তেজনা রয়েছে, পরিস্থিতি থমথমে, এলাকায় বিশাল পুলিশ এবং র্যাফ মোতায়েন রয়েছে। পুলিশ চিহ্নিত করার চেষ্টা করছে কারা এই গণ্ডগোলের নেতৃত্ব দিয়েছে। গণ্ডগোলে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন তিনি শিক্ষিত বাঙালি মুসলমানদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি মুসলমানদের ফোন পান। সংখ্যালঘু নিয়ে শ্রমিকের এই সফট লাইনে কি অস্বস্তিতে শুভেন্দু? কেন হিন্দুত্বের হার্ড লাইনে তিনি? তার কি এবার ব্যাখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। আমি ভাবের ঘরে চুরি করি না, আমাকে হিন্দুরাই বিধায়ক করেছে, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি, আমাকে হিন্দুরা মেনে করেছে, জিততে পারতাম না। 1,10,000-এর মধ্যে 1,09,600 হিন্দুর ভোট পেয়েছে। আমি যে অন্যদের ভোট চাই না তা নয়, পাই না, এটা কঠিন বাস্তব। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ নয়, সবার উন্নয়নই লক্ষ্য। বঙ্গ বিজেপি সভাপতি হয়ে এই বার্তা দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে, আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। অবশেষে কি বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব ঘুচতে চলেছে দিলীপ ঘোষের? আজ বিকেলে বিজেপি নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক। বিকেলে সল্টলেকে বিজেপির দফতরে শ্রমিক দিলীপ সাক্ষাৎ। ব্রাত্য দিলীপের মানভঞ্জনে আজ মুখোমুখি কথা বলবেন শ্রমিক। এই জল্পনা ছড়িয়েছে রীতিমতো এবং 21শে জুলাইকে কেন্দ্র করে যে জল্পনা দিলীপ ঘোষকে কেন্দ্র করে ছড়াচ্ছিল, যে জল্পনা দিলীপ নিজেও কিছুটা ইন্ধন দিয়েছেন, কোনো একটা মঞ্চে 21 তারিখ আমায় দেখতে পাবেন এ কথা বলে, কিন্তু স্পষ্ট করেননি কোন মঞ্চে তাকে দেখা যাবে। তারপরে স্বাভাবিকভাবেই আজকে
শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই সাক্ষাৎ রাজনৈতিক জল্পনা আরও উস্কে দিচ্ছে এবং শেষমেশ বিজেপি নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব মেটে কিনা সে জল্পনা উস্কে দিচ্ছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আলাদা করে এর আগে এতজন প্রাক্তন সভাপতি ছিলেন, সদ্য প্রাক্তন সুকান্ত বাবুকে না হয় ছেড়েই দিলাম, রাহুল সিনহা ছিলেন, তথাগত রায় ছিলেন, আলাদা করে বেছে বেছে দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের আজকের এই বৈঠকটা আয়োজন কেন? দেখো, দিলীপবাবু এখনও যথেষ্ট সক্রিয় রয়েছেন রাজনীতিতে। রাহুল সিনহা আমরা দেখেছিলাম যে সংবর্ধনার যে মঞ্চ রয়েছে সেখানে তিনি হাজির হয়েছিলেন, তথাগত রায় সেই অর্থে সক্রিয় নয়, বা অসীম ঘোষও সক্রিয় নয়, তবে সংবর্ধনার যে মঞ্চ ছিল সায়েন্স সিটিতে সেখানে দেখা গিয়েছিল। ফলে দিলীপ ঘোষের সঙ্গে দলের কোথাও একটা দূরত্ব বেড়েছিল এবং সেই দূরত্ব কমানোর জন্যেই আজকের এই সাক্ষাৎ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আর ঘণ্টা দেড়েকের অপেক্ষা, তারপরই দিলীপ ঘোষ তিনি সল্টলেকে বিজেপির যে দপ্তর রয়েছে সেখানে আসবেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবেন। তবে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের হয়তো এটা সামনাসামনি দেখা হওয়া, শ্রমিকবাবু সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর কিন্তু ফোনে নিয়মিত কথা হচ্ছে। এমনকি শ্রমিক ভট্টাচার্যকে যখন জেপি নাড্ডা নমিনেশন দেওয়ার জন্যে বলেছিলেন 12:35 নাগাদ যে ফোন শ্রমিক ভট্টাচার্যের কাছে এসেছিল, এবং তারপর দেখা গিয়েছে যে শ্রমিক ভট্টাচার্য তিনি দিলীপ ঘোষকেও কিন্তু ফোন করেছিলেন। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে সঙ্গে করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন দলের কাজে, সেটা ইতিমধ্যেই তিনি স্পষ্ট করেছেন। এবং দিলীপবাবুও পাল্টা জানিয়েছেন যে পরামর্শ চাইলে, দল যদি সহায়তা চায় তাহলে তিনি সেই কাজ করবেন। এখন দেখার বিষয়, আর যেহেতু দিলীপ ঘোষ তিনি কেন্দ্রীয় সহসভাপতি পদে ছিলেন, ফলে তাকে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপি কিভাবে কাজে লাগাতে পারে, আর সেদিকেই নজর যেমন রাজনৈতিক মহলের রয়েছে, তবে চর্চাই এ কথাও বলছে কোথাও যে সর্বভারতীয় ক্ষেত্রে কি কোথাও দিলীপ ঘোষকে কাজে লাগানো হবে, নাকি রাজ্যে কোথাও উপদেষ্টা হিসাবে তাকে ব্যবহার করা হবে, তা নিয়ে চর্চা চলছে। তারই মধ্যে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের এই সাক্ষাৎ অবশ্যই নতুন মাত্রা যোগ করছে বঙ্গ রাজনীতিতে, কারণ দিলীপ ঘোষের মতো একজন কালারফুল ক্যারেক্টারকে বিজেপি কিভাবে ব্যবহার করেন, এবং শুধু কালারফুল নন তিনি। একেবারে প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্রমিকের সঙ্গে বৈঠকে TV9 বাংলার যে খবর ব্রেক করেছিল, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠকের খবর প্রথম TV9 বাংলায় ব্রেক করে আপনারা জানেন। আর সেই ব্রেকে এবার সেই ব্রেকিং নিউজে সেই খবরে এবার সিলমোহর দিয়েছেন খোদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজেই বলেছেন যে সহযোগিতা চাইলে তিনি সাহায্য করতে প্রস্তুত, নিশ্চয়ই সাহায্য করবেন। ওনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, কিন্তু তবুও সহযোগিতা হিসাবে যদি তিনি আমার সহযোগিতা চান, মতামত চান, নিশ্চয়ই আমি ওনাকে দেবো। উনি অভিজ্ঞ নেতা, আমাদের ওনার মতো পড় খাওয়া অভিজ্ঞ নেতা পার্টি হয়তো এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের যে সামনে 26-এর লড়াই, কঠিন লড়াই আছে, আর পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন পরিবর্তন। তো বিজেপির দায়িত্ব বিরোধী পার্টির মর্যাদা যেহেতু লোক আমাদের দিয়েছে, তাদের স্বপ্নকে সফল করা। তো সেই জন্য সমস্ত নতুন পুরনো বলে কিছু নেই, সবাই আমাদের নেতা, সবাই আমাদের সম্পদ, সবাইকে নিতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, কিছু পার্টিও বড় হয়েছে, কিছু সমস্যা আছে, সবাইকে নিয়ে বসে সমাধান করতে হবে, আর তাহলেই পার্টি সফল হবে। আর সেটার জন্য সবাই ঝাঁপাবে। এবারে অপেক্ষা তো সবাইকেই করতে হবে। 21 জুলাই কতবার এসছে, কতবার গেছে। ভারতীয় জনতা পার্টি জুন, জুলাই, আগস্ট হয়ে গেছে 70 বছর ধরে, আমরা 75 বছর ধরে আমরা পার্টি তৈরি করে লড়াই করছি। আমাদের একটা মোটো আছে, মিশন আছে, সেটা অ্যাচিভ করার জন্য যাচ্ছি। সাল তারিখ প্রশ্ন নেই, আমরা লড়তে থাকবো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষ কোনো দিনই যাবেন না, কে বলছেন না সদ্য বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সমস্ত জল্পনা খারিজ করে বলেছেন যে দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষ আজকে রাজ্য সভাপতির সাথে দেখা করতে যাবে, স্বাভাবিক। এটা উনি প্রাক্তন রাজ্য সভাপতি, দলের একনিষ্ঠ সৈনিক, তো স্বাভাবিকভাবে একজন একনিষ্ঠ সৈনিক দলের সভাপতির সাথে দেখা করতে যাবে। এতে আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কিছু বিষয় তো আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ কোনো যাবে না। আমরা যারা পার্টির সাথে, এই পার্টির সাথে রাজনৈতিকভাবে নয় শুধু, আমরা যারা মতাদর্শগতভাবে যারা যুক্ত, তারা কোনো, আমরা তৃণমূল কংগ্রেসে কোনো যাব না। অন্যদিকে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক যার ছিল, যে জয়প্রকাশ মজুমদার এখন আর বিজেপিতে নেই, চলে এসেছেন তৃণমূলে, তিনি কিন্তু বলছেন দলে নিজের গুরুত্ব বাড়াতেই এতদিন নানা রকম মন্তব্য করে গিয়েছেন দিলীপ। এই 21শে জুলাইয়ের মঞ্চ বদলের কথা নতুন মঞ্চ বা কোনো মঞ্চে দেখা যাবে নিশ্চয়ই আমাকে, এসব তো দিলীপ ঘোষের বিবৃতি। আসলে এইসব বিবৃতিগুলো দিয়ে দিলীপ ঘোষ তার পুরনো মেজাজে
হাওয়া গরম করেছিলেন যে দেখো আমার দিকে তাকিয়ে দেখো। নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেট বা পাশের পাতের দিকে তাকিয়ে লোককে ডেকে বলা হয় ওহে এখানে দুটো মাছ দাও, দুটো রসগোল্লা দাও। আসলে উদ্দেশ্য থাকে নিজের প্লেটের দিকে যেন ওরা দৃষ্টি দেয়। দিলীপ ঘোষ সেই একই কায়দায় কিছু কথা বলে তার নিজের দিকে শ্রমিক ভট্টাচার্যের নতুন যিনি সভাপতি হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আরে আমি তো এক কোনায় পড়ে আছি, আমাকে দেখছো না, এই বলে বলেছিলেন যে নতুন মঞ্চে যেতে পারি, নতুন মঞ্চ হতে পারে 21শে জুলাই। এটা তো দিলীপ ঘোষ বলেছিলেন। তৃণমূল ইচ্ছেটা কোথায় দেখালো? কথায় কথায় বাম অপশাসনের অভিযোগ তুললেও জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে যেন হুড়োহুড়ি পড়ে গেছে বিজেপি এবং তৃণমূলে। প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মেয়র ফেরহাদ হাকিমের। জ্যোতি বসুর ব্যক্তিত্বের প্রশংসা করে পোস্ট করেছেন কুণাল ঘোষও। নিশ্চয়ই আপনাদের মনে আছে দুদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনে জ্যোতি বসুর প্রশংসা করেছিলেন বঙ্গ বিজেপির নব্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি একসঙ্গে দেখায় কিভাবে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়েছেন ফেরহাদ হাকিম, দেখাচ্ছি কুণাল ঘোষের পোস্ট, পাশাপাশি দেখাচ্ছি দেখুন কলকাতা শহরের মেয়র এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তারা জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। এবার দেখাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জ্যোতি বসুর জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন, লিখেছেন জ্যোতি বসুর জন্মদিনে তাকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি আমার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, তৃণমূল কংগ্রেসের মধ্যে জ্যোতি বসুকে জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানানোর এত হুড়োহুড়ি কেন? বামেদের 34 বছরের কোট আনকোট অপশাসনের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক ভিত্তি প্রস্তুত করেছিল। সেই তৃণমূল কংগ্রেস এখন জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এটা রাজনৈতিক সৌজন্য একদিকে, অন্যদিকে যখন দেখা যাচ্ছে যে বিজেপির সভাপতি তিনিও জ্যোতি বসুর প্রশংসা করছেন, তৃণমূল কংগ্রেস শাসক দল তারাও প্রশংসা করছেন, মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন, সেই জায়গা থেকে কোথাও একটা রাজনৈতিক ভাবে মনে হতে পারে যে তাহলে কি বামেদের সবার লক্ষ্য বামেদের পড়ে থাকা এই 5-6% ভোট ব্যাংক, জ্যোতিবাবুর প্রতি যে বামপন্থী ভোটারদের যে আবেগ, সেই আবেগকেই কি আরেকবার উস্কে দিচ্ছেন নেতারা? এই কথাটা নিশ্চিতভাবে মনে হতে পারে, কারণ বামেদের একটা বড় অংশের ভোট বিজেপিতে গিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেন। আবার আঞ্চলিক সমীকরণে নানান ব্যবসায়িক প্রয়োজনে বহু বাম সমর্থকদের ভোট স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে যায়। সেই জায়গা থেকে আগামী 26-এর নির্বাচনের মাথায় রেখে যে দ্বৈরথের একটা রাজনীতির দিকে যাচ্ছে বাংলার রাজনীতি, সেখানে কি সবার নজর এই 5% ভোট? জ্যোতিবাবুকে শ্রদ্ধার পরিপ্রেক্ষিতে সৌজন্য তো বটেই, তবে এই প্রশ্নটা নিশ্চিতভাবে ওঠে। সৌরভ, অনেক ধন্যবাদ। আপনাদের মনে করি যে আরো একবার দুদিন আগেই শ্যামাপ্রসাদের জন্মদিনে গিয়েও একইভাবে জ্যোতি বসুর ভূয়সী প্রশংসা করেন বঙ্গ বিজেপির নব্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছিলেন যে এই বাংলার রূপকার জ্যোতি বসুই। শুনুন তার সেদিনের মন্তব্য আরো একবার। 1947-এর 20শে জুনের জ্যোতি বসু, যিনি পরিস্থিতির কারণে, বাঙালির অস্মিতা রক্ষার কারণে, প্রগতিশীল মুসলমানের, ভারতীয় মুসলমানের অধিকার রক্ষার কারণে, মৌলবাদ মুক্ত একটা রাজ্য গঠনের কারণে নিজের মতাদর্শকে দূরে সরিয়ে রেখে, নিজের দলের ঘোষিত অবস্থানকে দূরে সরিয়ে রেখে শ্যামাপ্রসাদের আনা প্রস্তাবে তিনি ভোট দিয়েছিলেন। আজকেও যদি জ্যোতি বসু জীবিত থাকতেন, তিনিও হয়তো আজকে বলতেন এর পাই দিয়ে আমাদের বেরিয়ে আসতেন। আচমকা তৃণমূল বা বিজেপি যুযুধান দুই পক্ষকেই কেন জ্যোতি বসুর স্মরণের আসতে হচ্ছে, এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কোনো বিকল্প নেই। ফিরহাদ হাকিম হোক আর কুণাল ঘোষ হোক আর যেই হোক, শ্রমিক ভট্টাচার্য হোক আর যেই হোক, গোটা পশ্চিমবাংলায় মানুষ একেবারে স্পষ্ট হয়ে গেছে গত কয়েক বছরে দিল্লিতে বিজেপি আর রাজ্যের তৃণমূল ধ্বংসের কিনারায় নিয়ে এসেছে, এটা সবাই বুঝতে পারছে। দুজনেই ধরা পড়ে গেছে লোকের কাছে। সেই কারণে নিজেদের জন্য, নিজেদের ক্রেডিবিলিটির জন্য, প্রাসঙ্গিকতার জন্য জ্যোতিবাবুকে স্মরণ করতে হচ্ছে, বিজেপি হোক আর তৃণমূলই হোক। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখতে হচ্ছে। গাইঘাটার সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি। 12টি আসনেই ফুটল পদ্মফুল। গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতির হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। 4টি আসনে প্রার্থী দিলেও জিততে পারেনি বামেরা। 10 বছর ভোটই হয়নি, মানুষ দুর্নীতির বিপক্ষে ভোট দিয়েছে বলছে বিজেপি।
এই জয় মানুষের জয়, এই জয় চোরের বিরুদ্ধে গেছে, মানুষ চোরদের সাপোর্ট করেনি। এই জয় 26-এ আমাদের এইভাবেই 26-এ আমরা ক্ষমতায় আসব, এটা আশা করি। বিজেপির পক্ষ থেকে আমরা জয়ী হয়েছি। আজকে যে আমাদের বিরোধী পক্ষ ছিল, তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আজকে জনগণ যে রায় দিয়েছে আমাদের, সেটা নিয়ে আমরা খুশি। এই ফিশারিতে হাজার হাজার মানুষের রুজি রুজির ব্যাপার থাকে, সেখানে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করেছে। সময়টা বোধহয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমে গোব্যাক স্লোগান শুনতে হয়, গাড়ি ভাঙচুর হয়, আর এবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূলের একাংশ। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দিতে নাকি 40 লক্ষ টাকা চেয়েছেন সিদ্দিকুল্লাহ। এই অভিযোগ তুললেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভানেত্রী ময়না টুডু। আরো বিস্তারিত বিষয় জানবো, প্রতিনিধি কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বিষয় জানাবেন কৌশিক। দেখো, মন্তেশ্বর বিধানসভার অধীনে থাকা পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু হালদারের চাঞ্চল্যকর অভিযোগে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে মন্তেশ্বরের তোলপাড়। তার দাবি, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়ার জন্য 40 লক্ষ টাকা ধাপে ধাপে নিয়েছে। শুধু তাই না, তার আরো অভিযোগ রয়েছে যে এখন মন্ত্রীর অনুগামীরা তাকে খুন করারও চক্রান্ত করছে। এবং এই বিষয়ে গতকাল এই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি মন্তেশ্বর থানায় গিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং প্রশাসনের কাছে তিনি একটি অভিযোগ জানিয়েছেন, অভিযোগ দেখেছেন যে তার প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে। যদিও এই বিষয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কিন্তু সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে যদি প্রমাণ হয় তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং সেই সঙ্গে মানহানি মামলারও হুঁশিয়ারি দিয়েছেন। অনেক ধন্যবাদ, নজর রাখো। এবার যিনি অভিযোগ করেছেন যে তৃণমূল নেত্রী ময়না টুডু, শোনাই তার অভিযোগ। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইন্ধনে কিছু মানুষ আমাকে ডাইরেক্ট মার্ডারের হুমকি দিয়েছে। আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি চেয়ারে বসি, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার বাড়ি 3-3বার যায়। যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে বলা হয়েছিল সভাপতি চেয়ারটা দেবো। আমি যখন ভোটে দাঁড়াই, আমাকে বোহার 1 পঞ্চায়েতে দাঁড় করায়, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়লাভ করি। ওইখানে আমাকে একটা টাকার অফার করা হয় যে এত টাকা দিলে আমার নাই করে আমি 40 লাখ টাকা আমার হাতে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নিয়েছে। নেওয়ার পর আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে চেয়ারটা দিয়েছে। পরে খবরে আসি, কেন্দ্রের শ্রম কোড বাতিলের দাবিতে আগামীকাল দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ধর্মঘটের বিরোধিতায় একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকারও। বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে আগামীকাল সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সমস্ত সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক। কোনো ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনো কর্মী অনুপস্থিত থাকলে তার বেতন কাটা হতে পারে, পাশাপাশি শোকজ করা হতে পারে তাকে। শ্রমিক সংগঠনগুলি ধর্মঘটের প্রভাব সাধারণ জনজীবনে যাতে না পড়ে সেই কারণেই আগামীকাল বাড়তি বাস ভেসেল নামাচ্ছে রাজ্যের পরিবহন দফতর। খোলা হচ্ছে কন্ট্রোল রুমও, বাতিল করা হচ্ছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ছুটি। স্ট্রাইক করেছি, সেই সব জায়গায় স্ট্রাইক হবে। গভর্নমেন্ট একটা নোটিশ যা দিয়ে থাকে, উনি অ্যাপারেন্টলি পাবলিক যেটা পোস্ট করতে চান যে উনি বিজেপি গভর্নমেন্টের বিভিন্ন নীতির বিরোধী, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো তাহলে এটাতে উনি এত উঠে পড়ে লাগছেন কেন? গভর্নমেন্ট স্ট্রাইক সাপোর্ট করবে কি করবে না গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু একবারে পুলিশ নামিয়ে দিয়ে হুলিয়া জারি করছেন, তিনি খুলে রাখবেন। উনি জানেন না স্ট্রাইক মানে হচ্ছে খেটে খাওয়া মানুষের একটা সংহতির দিন, তারা ঐক্যবদ্ধ হয় কমন ডিম্যান্ডসের ভিত্তিতে। ফলত এটা যেটা হেল্প করবে পশ্চিমবঙ্গের সার্বিক সংহতি, ঐক্য, জনসাধারণের মানুষের যেটা। আর এবার যে খবরের নজর রাখবো, পাক গোয়েন্দা অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সাহায্য, এমনকি পাক গোয়েন্দা অফিসারকে ওটিপি শেয়ার করার অভিযোগ, তাও আবার খোদ এই বাংলা থেকে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বর্ধমানের মেমারি থেকে গ্রেপ্তার মুকেশ সজক এবং রাকেশ গুপ্ত। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয় প্রথমে, তারপর বন্ধুত্ব পাতিয়ে ওটিপি শেয়ার করার অভিযোগ। ধৃতদের মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ। আর একবার জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের আরো একটা বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। পাক গোয়েন্দা অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সাহায্য, পাক গোয়েন্দা অফিসারকে ওটিপি শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার 2। কতটা গভীরে ছড়িয়ে রয়েছে এই পাক চরবৃত্তির জাল জানবো। আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, বেঙ্গল এসটিএফ এর হাতে
যারা গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত 2 জন, এরা কি হিমশৈলের চূড়া মাত্র? মানে এরকম পাকচর বা পাকিস্তানের গোয়েন্দাদের সাহায্য করার জন্য আরো অনেকে কি এই বাংলাতেই লুকিয়ে আছে? কি মনে করছে বেঙ্গল এসটিএফ? গোয়েন্দাদের সন্দেহে নিশ্চয়ই এই ধরনের আরও অনেকে রয়েছে যারা এই একই কাজের সঙ্গে যুক্ত। এই মুকেশ রজক এবং রাজেশ কুমার গুপ্তা তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত এবং স্বেচ্ছাসেবী সংস্থার কাজ করার সুবাদেই তার সঙ্গে ফেসবুকে এক ব্যক্তির পরিচয় হয় যে নিজেকে ভারতীয় বলে পরিচয় দেয় এবং পরিচয় দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতায় এবং বিভিন্ন কথার অছিলায় তাদের কাছ থেকে একটি ভারতীয় নম্বর চায় এবং নম্বরটি জানিয়ে বলে যে তাকে সেই নাম্বারে সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে যায় এবং সেক্ষেত্রে তুমি জানো যে হোয়াটসঅ্যাপ নতুন ইউজার ব্যবহার করতে গেলে তাকে ওটিপি দিতে হয় সেই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে। সেই ওটিপিটা চলে আসে কিন্তু এই ধৃতদের কাছে। সেই ওটিপি যখন সে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয় তারপরেই দেখা যায় যে সেই ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপটি চলছে পাকিস্তান থেকে এবং যে ব্যক্তি বন্ধু বলে পরিচয় দিয়েছিল সে আর কেউ নয়, একজন পাকিস্তান ইন্টেলিজেন্সের অফিসার। এবং এইভাবেই পাক ইন্টেলিজেন্সের অফিসাররা কিন্তু বিভিন্ন ভারতীয়দের বিভিন্নভাবে ফাঁদে ফেলে এরকম হোয়াটসঅ্যাপের ওটিপি নেয় এবং ওটিপি নিয়ে তারা কি করে, তারা নিজেরা ভারতীয় সেজে, কখনো ভারতীয় মহিলা সেজে, কখনো কেউ পুলিশ, কখনো কেউ সেনায় কর্মরত জওয়ান, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতায়। বন্ধুত্ব বাতিয়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য ছবি হাতিয়ে নেওয়াটাই মূল উদ্দেশ্য, অর্থাৎ হানি ট্র্যাপে ফেলে। এটা একটা বড় সড়ো চক্র। এই চক্রের জাল বহুদূর বিস্তৃত রয়েছে। চক্রটিকে মূলত অপারেট করা হয় কিন্তু পাকিস্তান থেকে, তেমনটাই জানা যাচ্ছে। এবং সাধারণ এই এখনো পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা বলেও জানা যাচ্ছে, যারা স্বেচ্ছাসেবী সংস্থার কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গায় তারা স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে যেত, সেই সুবাদেই তাদের সঙ্গে পরিচয় হয়েছিল। ফলে তাদেরকে জেরা করে তাদের মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইলের সূত্র ধরেই তদন্ত চলছে যে তাদের সঙ্গে আর এই ধরনের কার পরিচয় রয়েছে, কাদের সে তারা এই ধরনের ওটিপি শেয়ার করেছে, আদৌ এর আগে ওটিপি তারা শেয়ার করেছে কিনা, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চাওয়া হচ্ছে। এবং আগামী 7 দিন পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত তারা বেঙ্গল এসটিএফের হেফাজতে রয়েছেন। সেই সময়ে তাদেরকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে। সুজয়, অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রথমেই বেঙ্গল এসটিএফ কে অভিনন্দন জানাই এত বড় একটা ব্রেক থ্রু করার জন্য। এগুলো আমরা তো বারবার বলেছি, বাংলাতে ভর্তি রয়েছে স্লিপার সেল। এগুলো স্লিপার সেলদের কাজ। এই নেটওয়ার্ক ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ডার্ক ওয়েব ইউজ করা, এগুলোদের কাজ। এটা একটা বিরাট দেশ বিরোধী চক্রান্ত ছিল, এসটিএফ ধরেছে, অভিনন্দন। এখন দেখুন এর ভেতর থেকে আরো কি বেরোয়, অভিনন্দনযোগ্য কাজ, নো ডাউট। পাক গোয়েন্দাদের সাহায্য করার অভিযোগ, বেঙ্গল এসটিএফ এর হাতে ধৃত 2। এ বিষয়ে কথা বলেছিলাম আমরা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে। শোনাবো তার প্রতিক্রিয়াও। বাংলা না, সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহোদর পেয়েছে, তারা বিস্তার করার চেষ্টা করছে। মনে রাখবেন, ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু করার জন্য প্রাণপণে চেষ্টা করেছে, সেই অক্ষটার নাম চায়না, পাকিস্তান, বাংলাদেশ। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে, সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ। বিপদ আরো লুকিয়ে রয়েছে। কেঁচো খুঁড়তে এবার বেরোলো কেউটে। পাসপোর্ট জালিয়াতি খুঁজতে গিয়ে মিলেছে পাক গুপ্তচরের খোঁজ। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে আজাদ মল্লিককে গ্রেপ্তার করে ইডি। আর তারপরেই সামনে আসে আজাদের সঙ্গে পাক যোগ। আজাদকে জেরায় সামনে এলো আর কি তথ্য দেখুন। 15 এপ্রিল জাল পাসপোর্ট কাণ্ডে বিরাটি পৌঁছেছিল ইডি। গ্রেপ্তার হয়েছিল আজাদ মল্লিক। কেই আজাদ? চোখ কপালে উঠল গোয়েন্দাদের। প্রথমে ভাবা হয়েছিল আজাদ বাংলাদেশি নাগরিক, কিন্তু গল্পে অন্য টুইস্ট। ইডি জানিয়েছে আজাদ বাংলাদেশি নয়, পাকিস্তানের নাগরিক। 3 দেশে আজাদের 3 রকম নাম। ভারতে আজাদ মল্লিক, বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ, পাকিস্তানে আজাদ হোসেন। বাংলায় 2টো ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল আজাদ। ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকা ছিল। হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করত আজাদ। আজাদ কি একা? চোখ কপালে তুলে দিচ্ছে ইডির আরেকটা চিঠি, যেখানে আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের আজাদ মল্লিকের হাত ধরে ভারতীয় ভোটার লিস্টে নাম তুলেছে 78 জন বিদেশি নাগরিক। সন্দেহজনক ওই 78 জন বিদেশি সম্পর্কে তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে ইডি। 78 জনের নাম রানাঘাট, মধ্যমগ্রাম, চাকদা এলাকার ভোটার লিস্টে রয়েছে। ইডির দাবি আজাদ এদের ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে পাকিস্তানি থাকবে, বাংলাদেশি থাকবে, বাংলাদেশি মুসলিমরা থাকবে, এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোট দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গায়ে এরা।
যখন সবে সন্দেহ হয়েছে নিশ্চয়ই কোথাও কোনো ভুল থাকলে ইয়া অন্য রাজ্য থেকে ওখানকার ভোটার লিস্ট এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলো তো ধরা পড়েছে। কোথা থেকে কারা কিভাবে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো সমস্ত তদন্ত সাপেক্ষ। পাকিস্তানি আজাদ হোক বা বাংলাদেশি নিউটন, কেন এত সহজে বাংলায় আশ্রয় পাচ্ছে? কিভাবে এত সহজে অবৈধরা প্রশ্রয় পাচ্ছে? কেউ নেতার অনুগামী হয়ে যাচ্ছে, আবার কেউ বাংলায় বসে কোটি কোটি টাকার জালিয়াতি করছে। কাকদ্বীপের কেসটা ইডি নিয়ে একাধিক ভিডিও এবং এসডিও ইনক্লুডিং সুনীল গুপ্তর দিয়ে সাব পুলিশ করবেনা, এরা জেলে যাবে। দুষ্কৃতীদের পাশাপাশি শত্রু দেশের গুপ্তচররা কি বাংলাকেই দেশের অন্যতম সেফ জোন ভাবছে? এদিকে এই সবকিছুর মধ্যে অর্থাৎ যখন পাক গুপ্তচর ধরা পড়ছে, পাক সেনাবাহিনীর অফিসারকে ওটিপি শেয়ার করা লোক পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে, তারই মধ্যে ফের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি আরেক অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের রানীতলা থেকে পাকড়াও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে কথা বলে। কৌশিক, এই অনুপ্রবেশকারী সম্পর্কে কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ যেটা জানিয়েছে যে এই অনুপ্রবেশকারী বেশ কয়েকদিন আগে ভারতে প্রবেশ করে এবং ভারতে বিভিন্ন জায়গায় স্থান বদল করছিল। তবে কোন উদ্দেশ্যে এসেছিল তা এখনো স্পষ্ট নয়। তবে খতিয়ে দেখা হচ্ছে আদৌ কি তিনি পরিযায়ী শ্রমিকের কাজের জন্য এই ভারতবর্ষে প্রবেশ করেছিলেন নাকি অন্য কোনো ছক ছিল। তবে এখানে তিনি কিন্তু একটি জায়গায় থাকছিলেন না, ভারতে প্রবেশ করেছিল রানীতলা থানা এলাকা দিয়ে এবং তারপর বিভিন্ন জায়গায় তিনি ঘুরিয়ে বেরিয়েছেন। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এটা মনে করা হচ্ছে যে তিনি একা মাত্র নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে এবং তার কিন্তু অন্যান্য ব্যাকগ্রাউন্ড পাওয়া যেতে পারে। অর্থাৎ কোথাও যেন চিন্তা বাড়াচ্ছে এই অনুপ্রবেশকারী, কারণ তিনি একা আসেননি এবং তাকে সহযোগিতা করেছিল এই ভারতীয় অর্থাৎ এই মুর্শিদাবাদের যারা সীমান্তবর্তী এলাকায় কিছু দালাল রয়েছে তারা সহযোগিতা করেই কিন্তু এই পারে নিয়ে আসার কাজ করেছিল। তবে এখনো পর্যন্ত কোনো নথি উদ্ধার না হলেও কিন্তু উদ্বেগ বাড়িয়েছে তিনি বিভিন্ন জায়গায় কেন স্থান বদল করছিল, অর্থাৎ কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য, সেই বিষয়গুলিও কিন্তু খতিয়ে দেখছে। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক। অর্থাৎ বাংলাদেশের পাবনা থেকে আসা এই অনুপ্রবেশকারী নজরুল ইসলাম, সে কেন ভারতে এসেছিল এবং অনুপ্রবেশ করেছিল এবং অনুপ্রবেশ করার পর থেকে জায়গা বদল করছিল, জায়গা বদল করে করে বিভিন্ন জায়গায় থাকছিল। গ্রেপ্তারের পর পুলিশকে এই তথ্য সূত্রগুলোই ভাবাচ্ছে এবং আপাতত পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে কি উদ্দেশ্যে তার ভারতে আসা এবং বারবার জায়গা পরিবর্তন করা। শুধুই কি মুর্শিদাবাদ? না, মুর্শিদাবাদের পর এবার বনগাঁ, জালে আরও বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম বিল্লাল মোড়ল, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার, জানিয়েছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, পুলিশ কিভাবে এই অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলো, কিভাবে তাকে অ্যারেস্ট করতে পারলো? দেখো, পুলিশের প্রথমে কথাবার্তা বলেই তার সন্দেহ হয় এবং পুরাতন বনগাঁ যেখানে, সেখানে মানে ইছামতি নদীর একপারে বাংলাদেশ একপারে ভারত, এই জায়গাটা খুব সহজ করিডোর হিসেবে ব্যবহার করে। অনেক ক্ষেত্রে অতীতে লক্ষ্য করা গেছে বাংলাদেশিরা এই রাস্তাটা ব্যবহার করে এবং এক্ষেত্রেও তাই হয়েছে। পুরাতন বনগাঁর ওই এলাকাতে যখন ওই ব্যক্তি উঠে আসছিল সেই সময় স্থানীয় মানুষের সন্দেহ হয়, তারপর পুলিশকে খবর দেয়। পুলিশ তার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারে সে আসলে এই দেশের লোক নন এবং তার কাছে প্রয়োজনীয় নথি, প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে কিছুই দেখাতে পারেননি এবং এই বিল্লাল মন্ডল অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর যখন পুলিশ তাকে আটক করে, তারপর আজকে তাকে বনগাঁ আদালতে তোলা হয়। বেশ, দীপঙ্কর, ধন্যবাদ। ভানুয়াতু নয়, কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র গ্রেট ব্রিটেন বা উত্তর আয়ারল্যান্ডে আছে। প্রশ্নটা উঠছে তার কারণ সিবিআই নিজেই জানাচ্ছে আদালতে। আসানসোলের বিশেষ আদালতে আজকে সিবিআই জানিয়েছে বিনয় মিশ্রকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতেও আবেদন করেছে, যদিও এই সংক্রান্ত কোনো নির্দেশ এখনো আদালত দেয়নি। বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারিরও আবেদন জানিয়েছে সিবিআই। পরে খবরে আসি, শান্তিপুরে ফুল চুরির অপবাদে চরম হেনস্থা করা হয়েছিল আত্মঘাতী হন প্রৌঢ়া। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বৌদিকেও গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতর নাম কাজল করাতি। এর আগেই আপনাদের মনে আছে কাজলের স্বামী অসীম করাতিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার কোথায়, মিলন করাতি কোথায় লুকিয়ে আছে, কেন পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারছে না তাকে? কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি রয়েছেন নদিয়া থেকে মহাদেব। মহাদেব, মূল অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার, সেই সিভিক ভলেন্টিয়ার মানে মিলন করাতি কোথায়? পুলিশ এখনো কেন ট্র্যাক করতে পারছে না তাকে, কেন এখনো গ্রেপ্তার নয়?
মিলন ক্রথীকে অব্যাহতি দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মিলন ক্রথীকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন যেমন এলাকার মানুষ, তেমনই কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম তার বাড়িতে গেছিলেন। কি আছে এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কথা বলবো মহাদেবের সঙ্গে। তবে মিলনকে এখনো পুলিশ ধরতে পারেনি, মিলনকে কাজ থেকে বসিয়ে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালে মৃত মহিলার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, প্রশ্ন তোলেন পুলিশি তদন্তের গতি প্রকৃতি নিয়ে। শান্তিপুরে ফুলচুরির অপবাদে চরম হেনস্থা আত্মঘাতী প্রৌঢ়া অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বৌদিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ধৃতর নাম কাজল করাতি। আগেই কাজলের স্বামী অসীম করাতিকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্তের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। গতকালে মৃত মহিলার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। কি বলেছিলেন তিনি গতকাল শোনাই একবার আপনাদের। কেস নাম্বার দেওয়া হয়েছে, আমার মনে হয় না এই কেসটা আপলোড হয়েছে বা এর কোনো সেকশন দেওয়া হয়েছে, কিছুই নেই। একটা সাদা কাগজের মধ্যে একটা এফআইআর নাম্বার এত ডেটেড এত, যে সেকশনগুলো দেওয়া হয়েছে কেন এফআইআর আপলোড করা হয়নি, হলে পোস্টমর্টমে কি হলো, ফরেন্সিক রিপোর্টের জন্য কোথায় গেছে, কবে রিপোর্ট আসবে, পরিবার বিচার পাবে কিনা, তদন্ত সঠিক গতিতে হবে কিনা, সেই সব কিছু কমিশন লেগে থাকবে। সিভিক ভলেন্টিয়ারে বারবারন্ত দৌরাত্ম্য আজকে সমাজে একটা ভয়ের কারণ। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এই প্রবণতা সমানে বাড়ছে এবং ওটা বিপজ্জনক। এদিকে দ্বীপ দেখো, নিম্নচাপের বৃষ্টিতে কিন্তু ফের প্লাবনের আশঙ্কায় রয়েছে দক্ষিণবঙ্গ। ফের প্লাবনে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, এমন আশঙ্কা তৈরি হয়েছে শুধুমাত্র এই নিম্নচাপের বৃষ্টিকে কেন্দ্র করে। আমরা জানি বর্ষার বৃষ্টি সেভাবে একদম শুরুর পরে আর সেভাবে খুব এমন পরিমাণে হয়নি, যার ফলে প্লাবনের আশঙ্কা দেখা দেয়। কিন্তু এই নিম্নচাপের বৃষ্টিকে কেন্দ্র করে দেখা দিচ্ছে আজও দক্ষিণের 6টা জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণের 7টা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, অর্থাৎ মোট 13টা জেলায় আপনারা দেখছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 6টা জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে, আর 7টা জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আমাদের প্রতিনিধি কমলেশ এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, জানতে চাইবো, দক্ষিণবঙ্গ জুড়েই তো আমি দেখছি 13টা জেলায় সর্বমোট ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা, কতটা আশঙ্কা রয়েছে প্লাবনের? দেখো, আগামী 24টা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণবঙ্গের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে পূর্বাভাস আমরা যদি দেখি, এই যে মহানগর এবং শহরতলি কলকাতা, এই প্রথম বর্ষায় এত বেশি বৃষ্টি হলো এবং প্রথম পরীক্ষাতেই কলকাতা ফেল করলো বলা যায়। কলকাতা এই মুহূর্তে ভাসছে বেশিরভাগ জায়গায় এবং শহরতলি, এখানে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলির বহু জায়গা, বহু পাড়া এই মুহূর্তে জলের তলায়। এখানে কিন্তু আগামী 24 ঘন্টায় উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি এবং হুগলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলে প্লাবনের আশঙ্কা বাড়ছে, তার কারণ এই যদি দেখা যায় তোমার পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই দুটো জেলাতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন নদী ফুসছে, দুকুল ভাষার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, যেখান থেকে ধরো শিলাবতী নদীটা আসছে, সেখানেও ভারী বৃষ্টি। আগামী 2 দিন পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পরবর্তী প্লেটটা দিলে দক্ষিণবঙ্গের অন্যান্য পরিস্থিতি যেটা খুব চিন্তা, সেটা হচ্ছে এখানে তো নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসির জলের একটা দুশ্চিন্তা রয়েছে। বিশেষ করে ডিভিসির জল যে অঞ্চলটাতে আসে সেগুলো হচ্ছে হাওড়া, হুগলি এই জেলাগুলো এবং পূর্ব বর্ধমানের খানিকটা অংশ এবং বাঁকুড়া। ডিভিসি এখনও 41,000 কিউসেক হারে জল ছাড়ছে। যেহেতু এই নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে, ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ার একটা আশঙ্কা থাকছে। এবং এর সঙ্গে ঝাড়গ্রাম, বিশেষ করে আমাদের এই যে জোনটা, এর পরের প্লেটটা যদি দেখাই, নিম্নচাপ তার প্রভাবে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও প্রবল বৃষ্টি হচ্ছে। তো এই অঞ্চলটা ঝাড়গ্রামে, যেখান থেকে তোমার গালুডি জল ছাড়লে, সুবর্ণরেখা জল ছাড়লেই ইতিমধ্যেই ডুলুং নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে, ফলে ঝাড়গ্রামেও প্লাবনের একটা আশঙ্কা। অর্থাৎ যদি দেখা যায় দক্ষিণবঙ্গে, যেটা তুমি বললে 13টা জেলা ইনক্লুড, তার সঙ্গে কলকাতা, হাওড়া, সমস্ত জায়গাতেই আগামী 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টায় পরিস্থিতি খারাপ হতে পারে। বুধবারের পর বৃষ্টি কমার একটা আশা রয়েছে। অনির্বাণ, ধন্যবাদ কমলেশ, অত্যন্ত স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে আমাদের দর্শকদের জন্য গোটা পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার, কিভাবে দক্ষিণবঙ্গের এতগুলো জেলা, 13টা জেলা, পশ্চিমাঞ্চলের ক্ষেত্রেও প্লাবনের আশঙ্কা ক্রমশ বাড়ছে এবং আগামী 24 ঘন্টা, যেমনটা কমলেশ বলছিল, খুব গুরুত্বপূর্ণ দ্বীপ। বৃষ্টিপাতের পরিমাণ কতটা বাড়ে বা কমে কিনা, যদি আরও বাড়ে তাহলে কিন্তু এই প্লাবনের আশঙ্কা নিশ্চিতভাবে আরও বড়সড় রূপ নেবে, আরও ভয়াবহ হতে পারে।
মানে অনেক দিন পরে কিন্তু শহর কলকাতা আবার সেই চেনা জল যন্ত্রণার পুরনো যে ছবি, যেটা এক সময় দেখতে আমরা অভ্যস্ত ছিলাম, সেই ছবি কিন্তু আজ সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বেঙ্গালুরু, মুম্বাই এই ছবি আমরা আগেই দেখেছিলাম, এবার সেই ছবি কলকাতাতেও। বৃষ্টি হতেই জল যন্ত্রণা মহানগরে, চরম ভোগান্তি। মহানগরের নিকাশি ব্যবস্থা কি আদৌ যথেষ্ট? ফের এই প্রশ্ন উঠে গেল। অল্প সময়ে বেশি বৃষ্টির প্রবণতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে কি আদৌ এই শহরের পরিকাঠামোয় কোনো বদল হচ্ছে? শহরের দেদার নয়াঞ্জলি বোঝানোর অভিযোগ। বৃষ্টির জল তাহলে কোথায় যাবে এই প্রশ্ন তো উঠছেই, কারণ বারবার আমরা দেখতে পাচ্ছি যত নয়াঞ্জলি রয়েছে, যে সমস্ত জলাশয় রয়েছে যেখানে এই বাড়তি জলটা গিয়ে পড়ে, সেই সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে। সেখানে কখনো নামে কখনো বেনামে নানান বিল্ডিং খাড়া হয়ে যাচ্ছে। এত নয়াঞ্জলি, এত জলাজমি বুঝিয়ে ফেলার যে কি ফল হতে পারে সেটা হাতে নাতে দেখতে পাওয়া যাচ্ছে, কারণ অল্প সময় বেশি বৃষ্টি হলেই জল থই থই শহর কলকাতা। আপনারা জানেন যে এই বর্ষা আসার আগেই অনেক লম্বা চওড়া প্রতিশ্রুতি এবং দাবি শোনা গেছিল শহরের মেয়রের কাছ থেকে, তো বটেই কলকাতা পুরসভার নিকাশির দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ তারক সিং এর কাছ থেকে। কিন্তু বৃষ্টি একটু ভারী রূপ নিতেই, আর ভারী বৃষ্টিতে শহর কলকাতা ডুবতেই সেসব হাওয়া। এবার শহরবাসীর কাছে নিতান্ত দুঃখ প্রকাশ ছাড়া আর বোধহয় কিছু করার নেই। কলকাতা পুরসভার নিকাশির দায়িত্বে থাকা তারক সিং দুঃখ প্রকাশ করলেন। জলে জনজীবন বিপর্যস্ত মেনে নিলেন তারক সিং। তাতে অবশ্য নিশ্চিতভাবে আপনার এবং আমার জীবন নতুন করে ধন্য হলো না, কিন্তু তারক সিং এর এই মেনে নেওয়ার মধ্যে বিশেষ কিছু আছে কি? তার দাবি প্রস্তুতি ছিল, মানে ওই যে লম্বা চওড়া দাবিগুলো করেছিলেন, কিন্তু কিছু অংশে দেখি জল জমেছে। তারক সিং এর আশ্বাস, এখনো আশ্বাস দিচ্ছেন বৃষ্টি কমলেই জল নেমে যাবে শহরে, যেটা আপনি আমি কেন প্রাইমারি স্কুলে পড়া একজন শিশুও চায়। জলজীবন বিপর্যস্ত হচ্ছে আমি অস্বীকার করছি না, কিন্তু আমরা তো দেবদূত নয় যে দেবতাকে বলে বৃষ্টি আটকে দেব। 355 মিলিমিটার বৃষ্টি হলে এটা ভাবতে হবে, যেটা আমাদের কলকাতায় কোনোদিন হয়নি। আমি যতদিন MIC হয়ে আছি শুনিনি কোনোদিন যে 1.5 দিনে 355 মিলিমিটার বৃষ্টি। এই জলটা আরও দ্রুত যাতে নেমে যেতে পারে, এই সাম্প তৈরি হয়ে গেলে 2টো সাম্প বসবে, 8খানা পাম্প বসবে, জলটা আরও তাড়াতাড়ি। কতটা প্রস্তুত ছিল পুরসভা? জায়গা তো সবই তো প্রমোটার ঘিরে নিয়েছে, সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে, পয়সাকে প্ল্যান পাস হয়ে যাচ্ছে। এটা তো জল দেখলেন, ভগবাননগর কোনো অগ্নিকাণ্ড যদি কোথাও হয় মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই। সারা শহরতলি তাকিয়ে দেখুন, কোথাও দমকল যাওয়ার, ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয়। ঘরের সামনে বাঁধ, জলবন্দী শহরবাসীর দুর্দশার ছবি গড়ফায়। দেখুন, জল আটকাতে ঘরের সামনেই বালির বস্তা দিয়ে বাঁধ। গড়ফার সাঁপুইপাড়া ছবি এটা। সামনে প্রিন্স আনোয়ার শাহ রোড, হাঁটু সমান জলে গাড়ি গেলেই ঢেউ তৈরি হচ্ছে। সেই ঢেউয়ের তোড়ে ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। আর তাই এখন আর পুরসভা বা প্রশাসনের উপর ভরসা না রেখে শহরবাসীরাই নিজেরাই নিজেদের বন্দোবস্ত করে নিচ্ছেন। তারা ঘরের সামনে বালির বস্তা দিয়ে বাঁধ তৈরি করছেন। রাতভর বৃষ্টিতে গোটা কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে গোটা গড়ফা এলাকাও। গড়ফা থানা এলাকা সাপুইপাড়াতে আমরা রয়েছি 105 নম্বর ওয়ার্ডে, যেখানে দেখা যাচ্ছে রাস্তা এইভাবে সম্পূর্ণভাবে জলমগ্ন, দূরে যতদূর চোখ যাচ্ছে রাস্তা জলমগ্ন। এই যে বাড়ির সামনে বস্তা দেওয়া রয়েছে, বস্তা দিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছে যাতে বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। বাড়ির এই যে গেটে কাঠের বেড়া, তার সামনে এরকমভাবে বস্তা দেওয়া রয়েছে যাতে কোনোভাবে জল প্রবেশ করতে না পারে। যখন বৃষ্টিতে যখন জল আস্তে আস্তে জলের চাপ বাড়তে থাকে, রাস্তায় জল জমে যখন তার বাড়ির ভেতর প্রবেশ করতে থাকে, তখন তাকে এরকমভাবেই বাঁধ দিতে, অর্থাৎ কলকাতা শহরের বুকেও জল আটকাতে বা জমা জল আটকাতে বাড়ির সামনে বাঁধ দিতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। বৃষ্টিতে জল ঢোকেনি, মানে এই জলটা যে আসছে এই জলের জন্যই ঘরের ভিতরে জল ঢুকে যাবে, এই জন্য আমরা বাঁধ তৈরি করে দিই। মানে জমা জল ঘরে ঢুকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম আগে হয়েছে? না, আগে হয়নি। আগে অনেক বছর আগে হয়েছিল, প্রায় 6-7 বছর আগে। তখন এত জল ছিল না, এই প্রথম দেখছি এত জল। কালকে রাতের বৃষ্টিতে হয়েছিল, কমে গেছে। ওই 4টে-4:30 দিকে জল পুরো নেমে ফাঁকা হয়ে গেছিলো পুরো রাস্তা। ভোর 5টার থেকে আবার জল। এক নাগারে বৃষ্টিতে জলমগ্ন যমজ শহর হাওড়া, দাসনগর, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া, ইছাপুর,
একাধিক জায়গা জলমগ্ন। সকাল থেকেই দুর্ভোগে পড়েছেন হাওড়াবাসী। তবে কলকাতার থেকে হাওড়ার দুর্ভোগ আরও বেশি, তার কারণ কলকাতা তাও একটা পুরসভা আছে, আপনি একজন মেয়র পরিষদ নিকাশিকে পাবেন, আপনি একজন মেয়রকে পাবেন, অন্তত আপনি হাতের কাছে কাউন্সিলরকে পাবেন। কিন্তু যেখানে বছরের পর বছর ভোট হয় না, সেই হাওড়ায় পুরসভায় না আছে কাউন্সিলর, না আছে মেয়র, না আছে মেয়র পরিষদ। ফলে মানুষ নিজের ব্যবস্থা কিছুটা নিচেই করছেন আর কপালকে দুষছেন। লাগাতার বৃষ্টির জেরে ফের দক্ষিণবঙ্গে প্লাবনের আশঙ্কা। দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হচ্ছে 46,000 কিউসেক জল। মাইথন পাঁচের থেকেও 40,000 কিউসেক জল ছাড়ছে ডিভিসি, আর তাতেই আতঙ্কে ভুগছে দক্ষিণবঙ্গ, কারণ সেখানে প্লাবনের আশঙ্কা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে তুলকালাম ডালখোলায়। অভিযুক্তর দোকানে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। ক্লাস 5-এর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। নাবালিকা শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে তুলকালাম ডালখোলায়। কথা বলবো, প্রতিনিধি রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, অভিযোগ কি, পুলিশ কি বলছে, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, যেমনটা কিন্তু স্থানীয় সূত্রে অভিযোগ উঠে আসছে যে ওই বিদ্যালয়ের যে নাবালিকা 5ম শ্রেণীর ছাত্রী, তাকে শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে এই স্কুলের অস্থায়ী একজন দারোয়ানের বিরুদ্ধে। এবং তার পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে একটা মীমাংসার কথা চলে, কিন্তু তাতে কিন্তু এই নাবালিকার পরিবার তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা কিন্তু পরবর্তীতে এই ওই অভিযুক্তের একটি ঘুমটি দোকান, সেখানে কিন্তু তারা আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে সেই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে, সেই প্রধান শিক্ষককে ঘেরাও করে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সকাল থেকে কিন্তু এই বিক্ষোভ চলছে, যা নিয়ে কিন্তু এলাকায় একটা ব্যাপক চাঞ্চল্য হয়েছে। রূপক, আর একবার জানতে চাইবো, এই নাবালিকা শ্লীলতাহানি কোথায় করা হয়েছিল? দেখো, যেমনটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে অভিযোগ উঠে সেই যখন ছুটির পরে বাড়ি ফিরছিল, তখন কিন্তু সেই অস্থায়ী দারোয়ান সে কিন্তু এই নাবালিকার সঙ্গে শ্লীলতাহানি করে। আবার কি কোথাও একটা স্কুলের নিরাপত্তার দায়িত্ব তার উপর ছিল, যে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব, স্কুল থেকে সমস্ত ছাত্রীরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে বা স্কুলে আসতে পারে, সেই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধেই অভিযোগ। একেবারেই তাই। দেখো দীপ, এই নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। যখন স্কুলে নাবালিকা ছাত্রীরা বাড়ি যাচ্ছে, সেই সময় নিরাপত্তার দায়িত্ব যাদের ওপর, সেই বিদ্যালয়েরই যারা দারোয়ান রয়েছেন, যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, তারাই কিভাবে এই ধরনের ঘটনা করছেন, কেন এই ধরনের অভিযোগ উঠছে, তা নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় একটা যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ডালখোলা থানার পুলিশ রয়েছে এবং কিন্তু সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা গেছে রূপক? দেখো, এখনো কিন্তু সেই নিরাপত্তা রক্ষী কোনো সন্ধান পায়নি পুলিশ, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ চেষ্টা করছে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কিন্তু সবটা মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এখনো কিন্তু উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। রূপক, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, স্কুল থেকে ফেরার পথে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ডালখোলা তুলকালাম। অভিযোগ স্কুলেরই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত দোকানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ডালখোলা। আগুন ধরিয়ে দেওয়া হয় দোকানে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ক্লাস 5-এর এক ছাত্রী শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই অভিযোগ। পরে খবরে আসি, আনন্দপুর খাল থেকে দেহ উদ্ধার, খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে এমনটাই অনুমান। আনন্দপুরের জগন্নাথ মন্দিরের সামনে খালে দেহ উদ্ধার। এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি, তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে করছে পুলিশ। ঘটনাস্থলে আনন্দপুর থানা এবং হোমিসাইড শাখা। আরো বিস্তারিত বিষয় জানাবেন সায়ন্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এটা খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে, পুলিশের এই অনুমানের পিছনে কারণ কি? দেখো, ইতিমধ্যে পুলিশ যে দেহটা উদ্ধার করেছে, যে মধ্যবয়স্ক ব্যক্তি, তার দেহে স্থানীয় বাসিন্দারা দাবি করছিল যে তার দেহটা এমন ভাবে পড়েছিল এবং তার গলার ওখানটা কিছু একটা ছাপ পাওয়া গিয়েছে এবং পুরো দেহটা উপরে পড়া ছিল। তবে পুলিশ আপাতত খুন নাকি এটা পড়ে জলে পড়ে মৃত্যু হয়েছে, কারণ এইটা বোঝা যাচ্ছে যে খালটা এতটাই খালটা গভীর নয়, সেখানে কেউ পড়ে গিয়ে ডুবে মরবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আজকে বেশ, যেমনটা আমাদের সহকর্মী সায়ন্ত জানাচ্ছিলেন যে আনন্দপুর খাল থেকে যে দেহটি উদ্ধার করা হয়েছে, সেই দেহে আঘাতের চিহ্ন রয়েছে, তাই পুলিশ আপাতত মনে করছে খুন করে এখানে দেহ ফেলে যাওয়া হতে পারে।